আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ আসছে। এদিকে ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। আরও থাকছে এক ইসরায়েলের জন্য 50 ফিলিস্তিনিকে হত্যা করা হবে বলছে গোয়েন্দা প্রধান। আরও জানিয়ে দিব গাজাবাসীকে সরানোই ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস। সর্বশেষ জানিয়ে দিব কুয়েতে ভেজাল মদে 23 জনের মৃত্যু, মূল হোতা বাংলাদেশি গ্রেফতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ আসছে। মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা একীভূত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা, উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝেই জড়ালো হচ্ছে গুঞ্জন তেহরান এবং তেল আবিব এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের ধারণা, চলতি বছরের ডিসেম্বরের আগেই কিংবা আগস্টের শেষ দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে। ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি। গেল জুন মাসে এই অজুহাতেই হামলা চালালেও বাস্তবে লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেওয়া। কিন্তু প্রত্যাশিত ফল মেলেনি। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়েছে তাদের সামরিক সক্ষমতা এখনও অটুট। এবার তাই তেহরান প্রস্তুত হচ্ছে শুরু থেকেই শক্তিশালী আঘাত আনতে, যেন প্রমাণ করা যায় যে ইসরায়েলের সামরিক আধিপত্য দুর্নিবার নয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা। আঘাতের আগেই তিনি সীমিতভাবে হামলায় রাজি হলেও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ায়নি। এতে ইসরায়েলের ক্ষোভ তৈরি হয়েছিল। তবে এবার যদি তিনি ইসরায়েলের চাপে পড়ে সামরিক যুদ্ধ থামান, তাহলে যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়বে যার ভয়াবহতা ইরাক যুদ্ধের চেয়েও ছড়িয়ে পড়তে পারে। ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল একা ইরানকে মোকাবেলা করতে পারবে না, তাই কৌশলগতভাবে তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোর চেষ্টা করছে। উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করা, শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা। তবে জুনের যুদ্ধে ইরানের নেতৃত্বে দ্রুত পুনর্গঠিত হয় এবং পাল্টা আঘাতে ইসরায়েলের ভিতরেও ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের ধারণা ছিল আতঙ্ক সৃষ্টি করলে জনগণ সরকারের বিরুদ্ধে যাবে, কিন্তু পাল্টা ঘটনা ঘটে। জাতীয়তাবাদীদের কেউই ইরানি আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন তারা প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দাবি করছে। এই অবস্থায় ইসরায়েল তার পুরনো ঘাস কাটা কৌশল অব্যাহত রাখতে চাইছে, অর্থাৎ ইরান সামরিক শক্তি গড়ে তোলার আগেই হামলা চালানো। কিন্তু তেহরানও এবার তো ঠেকাতে বদ্ধপরিকর। সব মিলিয়ে নতুন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে ট্রাম্পের অবস্থান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সীমিতভাবে জড়াতে পারবেন কিনা তা পূর্ণাঙ্গ যুদ্ধে অংশ নিতে হবে, নয়তো পুরোপুরি সরে যেতে হবে। আসন্ন কয়েক মাসেই নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্য আরও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি কোনো সমঝোতার পথ খুঁজবে। তবে এটি বিষয় স্পষ্ট, পরবর্তী ইরান ইসরায়েল যুদ্ধের আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হবে। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের 3 বড় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। এই প্রেক্ষাপটে তেহরানও নতুন কৌশল নিয়েছে। এবার তারা বিশ্বের 2 পরাশক্তি রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রতিবেদনে বলা হয়, 2015 সালে ইরান এবং বিশ্ব পরাশক্তির মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক দ্বৈত সমন্বয়কৃত কর্মপরিকল্পনা চুক্তি। এতে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার পাশাপাশি ইউরোপের এই 3 দেশও অংশ নেয়। এর মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা এবং একই সঙ্গে বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা। এর বিনিময়ে ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা পুনর্গঠন করেন। যদিও ইউরোপের 3 দেশ এখনও চুক্তিকে টিকে আছে। এদিকে চলতি বছরের জন্য ইসরায়েল হঠাৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যেখানে যুক্তরাষ্ট্র অংশ নেয়। এই হামলার জবাবে ইরান তেল আবিব ও মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত আনে। একই সঙ্গে
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়। সম্প্রতি ইউরোপীয় দেশগুলো অভিযোগ করছে ইরান চুক্তির শর্ত ভেঙে অনুমোদিত মাত্রার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে, যদিও তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে। এরপর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে চিঠি দিয়ে জানিয়েছে আগস্টের মধ্যে তেহরান কূটনীতিক সমাধানে না এলে তারা তেহরানের বিরুদ্ধে পুরো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসি কারাকচি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তেহরান এই নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং এজন্য রাশিয়া চীনের সঙ্গে সমন্বয় করছে। তবে নিষেধাজ্ঞা আরোপ হলে তার জবাব দেওয়ার মতো প্রস্তুতি ইরানের রয়েছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোবেল বড় সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে বলেছেন, ইরান আন্তর্জাতিক নিয়ম না মানলে আগস্টের শেষ নাগাদ ইউরোপীয় দেশগুলো অস্ত্র, পরমাণু প্রযুক্তি, ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা জারি করবে, যা 1 দশক আগে তুলে নেওয়া হয়েছিল। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, নিষেধাজ্ঞা পূর্ণ বহাল হলে তার ফলাফল আরও কারোর জন্যই ভালো হবে না। এক ইসরায়েলের জন্য 50 ফিলিস্তিনিকে মরতে হবে বলছে গোয়েন্দা। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 সম্প্রতি ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান আমান ফাঁস হওয়া একটি অডিও রেকর্ড প্রচার করেছে, যেখানে হামাসের 7 অক্টোবরের হামলার জন্য যে কয়জন ইসরায়েলি মারা গিয়েছিলেন তাদের একজনের বদলে 50 ফিলিস্তিনিকে মরতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। শনিবার তুরস্ক ভিত্তিক গণমাধ্যম অ্যানাদোলু এজেন্সির এক প্রতিবেদনে খবর জানানো হয়েছে। ওই ভিডিওতে এক ইসরায়েলি সেনা কর্মকর্তাকে বলতে শোনা যায়, 7 অক্টোবরের ঘটনায় যত মানুষ মারা গেছে তাদের প্রত্যেকের বদলে 50 ফিলিস্তিনিকে অবশ্যই মরতে হবে। এই গণহত্যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয় বলেও উল্লেখ করেছেন এই দখলদার। হালিফা তার বক্তব্যে 1968 সালের নাকবার উল্লেখ করে বলেছেন, ফিলিস্তিনিদের উপর গণবিধ্বংসী নীতি প্রয়োগ না করলে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। তিনি আরও শিয়ন বেদ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন। হাবিবা বলেছেন, ইসরায়েলি সামরিক গোয়েন্দা শাখার প্রধান 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আকাঙ্ক্ষিক হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তিনি পদত্যাগ করেন। হামাসের সেই হামলার অত্যন্ত 1195 জন নিহত হয়, যদিও প্রকৃত সংখ্যা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। তার ভাষায় কোনো বিকল্প নেই, ফিলিস্তিনিদের বারবার নাকবার মুখোমুখি হতে হবে যাতে তারা পরিণতি বোঝে। তিনি আরও দাবি করেছেন, আমি প্রতিরোধের কথা বলছি না, বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। গাজাকে তিনি আখ্যা দেন এক বিকালগ্রস্ত এলাকা হিসেবে। টাকাবা শব্দের অর্থ বাবিকে হলো মহা বিপর্যয়কার বা মহা দুর্যোগ। ফিলিস্তিনি জনগণের ইতিহাসে এটি একটি বিশেষ ঘটনা। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় জায়নবাদী মিলিশিয়ারা পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের গ্রাম, শহর এবং ঘরবাড়ি আক্রমণ করে। তখন প্রায় 7.5 লাখ ফিলিস্তিনি নিজেদের ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ হয় এবং শরণার্থী দিতে বাধ্য হয়। পাশাপাশি প্রায় 500টিরও বেশি ফিলিস্তিনি গ্রাম ধ্বংস করে দেওয়া হয় যাতে তারা আর অফিসে আসতে না পারে। এই ঘটনাকেই ফিলিস্তিনিরা নাকবা বলে উল্লেখ করেন। তারা বছর পর 15 মে নাকিবে নাকবা দিবস পালন করেন, কারণ 15 মে 1948 তারিখে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরদিন থেকেই ফিলিস্তিনিদের জন্য জরুরি হয় এই মহা দুর্যোগ। সংলাপে নাকবা মানে হলো 1948 সালে ফিলিস্তিনিদের ভূমি হারানো, গণহত্যা এবং বাস্তুচ্যুতির সেই ভয়াবহ ইতিহাস যার প্রভাব এখনও বহমান। অডিওতে হালিফা আরও চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে পশ্চিম তীরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে যাতে হামাস যেখানে প্রভাব বিস্তার করে তার মতে যদি পুরো ফিলিস্তিন সমাজে অস্থিতিশীল হয়ে যায় তবে কোনো আলোচনার সুযোগ থাকবে না, তখন আর ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কোনো সম্ভাবনাই থাকবে না। হালিফার এই মন্তব্যের মধ্যেই প্রথমবারের মতো একজন জ্যেষ্ঠ ইসরায়েলি ব্যক্তিত্বের কাছ থেকে এমন চরমপন্থী বক্তব্য প্রচলিত হলো যা গাজায় ফিলিস্তিনি জনগণের নৃশংসতাকে উন্মোচিত করেছে। পর্যবেক্ষকরা বলছেন এটি গাজার চলমান যুদ্ধকে গতিশীল গণহত্যা হিসেবে প্রমাণ করে। উল্লেখ্য, দখলদার ইসরায়েলের টানা অভিযান গাজায় এখনও পর্যন্ত প্রায় 61,900 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বড় অংশই নারী ও শিশু। গাজাবাসীকে সরানোর ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজা শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় ইসরায়েলি পরিকল্পনা এলাকাটির লাখো মানুষের জন্য গণহত্যা এবং উচ্ছেদের নতুন ধাপ ছাড়া আর কিছুই নয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল সামিরা। রোববার দেওয়া এক বিবৃতিতে হামাস দাবি করেছে, দক্ষিণ গাজায় তাঁবু ও অন্যান্য আশ্রয় সামগ্রী বসানোর
ইসরায়েলের উদ্যোগ আসলে প্রকাশ্যে প্রতারণা। গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী মানবিক উদ্যোগের ছদ্মবেশে এই পরিকল্পনা বাস্তবে একটি নৃশংস অপরাধের আড়াল করার কৌশল, যা দখলদার বাহিনী কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা রোববার থেকে তাঁবু এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিয়েছে। তাদের দাবি, লড়াইয়ের অঞ্চল থেকে বাসিন্দাদের দক্ষিণে স্থানান্তরিত করার এই পরিকল্পনা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্য। ইসরায়েল এর আগে চলতি মাসে ঘোষণা দিয়েছিল তারা গাজা সিটির উত্তরাংশ, যা পুরো উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র, দখলে নেওয়া নতুন অভিযান শুরু করবে। এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ প্রায় 22 লাখ মানুষের বসবাসের ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। ইসরায়েলের টানা সামরিক অভিযানে এখনও পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে 61,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া দেশটি হয়েছে তীব্র তাপ সংকট, অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কুয়েতে ভেজাল মদে 23 জনের মৃত্যু, মূল হোতা বাংলাদেশি গ্রেফতার। কুয়েতে ভেজাল মদ পান করে অত্যন্ত 23 জন প্রাণ হারিয়েছেন। মিথালন বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন আরও প্রায় 160 জন। এই ঘটনায় দেশটিতে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এবং দেশটির নিরাপত্তা বাহিনী দেশজুড়ে অভিযান চালিয়ে অত্যন্ত 57 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ভেজাল মদ উৎপাদন এবং সরবরাহকারী চক্রের মূল হোতা হিসেবে একজন বাংলাদেশি শনাক্ত করা হয়েছে, খবর এনাদুলু এজেন্সির। কুয়েতে অ্যালকোহল আমদানি, উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। দেশটির আইন অনুযায়ী এসব অপরাধের জন্য রয়েছে দীর্ঘমেয়াদী কারাদণ্ড এবং ভারী জরিমানার বিধান। তবুও দীর্ঘদিন ধরে কিছু অপরাধী চক্র গোপনে আবাসিক এবং বিকল্প এলাকা জুড়ে গড়ে তুলেছিলেন অবৈধ মদের কারখানা। সম্প্রতি নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে এমসি কারখানা ধ্বংস করেছে এবং আরও 4টি স্থাপনা সিলগালা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে এসব কারখানায় অ্যালকোহলের পরবর্তীতে মিশিয়ে রাখা হতো মিথালন সহ বিভিন্ন বিষক্রিয়া রাসায়নিক পদার্থ। কম খরচে দ্রুত মদ প্রস্তুত করার জন্য এই ধরনের রাসায়নিক ব্যবহার করা হলেও তা প্রাণহানি প্রমাণিত হয়েছে।